প্রজন্মের কাছে বাংলা এই শিরোনামে কানাডার টরন্টো শহরের ড্যানফোর্থে 18তম টরন্টো বাংলা বইমেলা 2024 আয়োজন করেন অন্য মেলা। টরন্টোর ড্যানফোর্থ এলাকায় অবস্থিত কানাডার প্রথম বাংলা বইয়ের বিপণন কেন্দ্র অন্য মেলা। গত 1 ও 2 জুন শনিবার ও রবিবার 2024 দ্য ডন অন ড্যানফোর্থ অডিটোরিয়ামে এই মেলার আয়োজন করেন। মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় টরন্টোতে অবস্থিত স্থায়ী শহীদ মিনার প্রাঙ্গণ থেকে। অনুষ্ঠানের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন বাংলাদেশ সরকারের টরন্টো কনসাল জেনারেল মোহাম্মদ ফারুক হোসেন। বেলুন উড়িয়ে তিনি এই মেলার উদ্বোধন করেন এবং সকলে পদযাত্রা করে মেলার স্থান পর্যন্ত যান। So they were given away. So Canadian parents, white parents, they brought them to Canada in 1971, 72. Today, some of them live in Ottawa. দুদিন ব্যাপী অনুষ্ঠিত এই মেলায় বিভিন্ন ধরনের বাংলা বইয়ের প্রদর্শনী, সাহিত্য আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পেটের ব্যথায় কেউ বা কাঁদে, কেউ কাঁদে বা লাফিয়ে, ফাটায় গলা কেউ বা আবার ঘর বাড়ি সব কাঁপিয়ে। মৃত্যুর বরণ ডালা নিয়ে মৃত্যুই লেখা ছিল বুঝি হরিত অঞ্চলে বেঁচে থাকার। আমরা সবাই এক একটি ফুল, এক একটি তারা আলো। তোমরা যদি হাতে হাত রাখো, আমরা বিশ্বে খুঁজে আনবো। আমেরিকা, অটোয়া এবং বাংলাদেশ থেকে বিভিন্ন প্রকাশক, লেখক তাদের বই নিয়ে মেলায় অংশগ্রহণ করেছেন। বই প্রেমীদের জন্য এটি ছিল একটি বিশেষ আকর্ষণ, যেখানে তারা নতুন এবং পুরাতন বই সংগ্রহ করতে পেরেছেন। ধন্যবাদ। আমি সাদি আহমেদ, টরন্টো বইমেলার আয়োজক। এই বইমেলাটি শুরু হয়েছিল 2007 সালে। এই জুন মাসের 30 তারিখে আবার আমরা 18 বছর পরে আবার সে জুন মাস পেয়েছি। এটা জুন মাসের 1 তারিখ। তো দীর্ঘ 18 বছর এটা পথ পরিক্রমা করেছে আজকে। আর প্রথম যখন বইমেলাটি শুরু হয়েছিল তখন আমাদের এই বইমেলা উদ্বোধন করতে এসেছিলেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর আনিসুজ্জামান স্যার। এরপরে অনেক বরেণ্য ব্যক্তিত্ব এই বইমেলাকে উদ্বোধন করতে এসেছেন, প্রধান অতিথি হিসেবে এসেছেন। তাদের মধ্যে জাস্টিস হাবিবুর রহমান সাহেব, কাইয়ুম চৌধুরী,
হাবিবুল্লাহ সিরাজি, আসাদ চৌধুরী, এনাদের মতো বরেণ্য ব্যক্তিরা প্রতি বছরই আমাদের বইমেলা এবং আমাদেরকে সমৃদ্ধ করে গেছেন। তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আমরা টরন্টোবাসীরা চিরকৃতজ্ঞ যে তারা আমাদেরকে এসে আমাদেরকে পথের আলো দেখিয়ে গেছেন। তাদের আলোকে আজকে আমরা আলোকিত। আরেকটি বিষয় এই মুহূর্তে আমার মনে পড়ছে যে আমরা প্রতি বছরই বেশ কিছু লোককে হারিয়েছি। এই বছরে আমরা হারিয়েছি আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের প্রিয় কবি, আমার প্রিয় বইমেলার সুহদ কবি আসাদ চৌধুরীকে, যিনি এই টরন্টোর প্রতিটি বইমেলাতে তিনি থেকেছেন। আর একই সাথে স্মরণ করছি আমাদের আরেকজন সাংস্কৃতিক জগতের বিখ্যাত ব্যক্তিত্ব নুরুল আলম লাল, উনিও মারা গেছেন। আর আমি সেই সাথে আবার স্মরণ করছি আমার প্রিয় বন্ধু, আমার ছোটবেলার খেলার সাথী, বাংলাদেশের প্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ, যে স্বেচ্ছা মৃত্যুবরণ করেছে। একই সাথে আমি স্মরণ করি আমাদের আরও যারা গত হয়ে গেছেন। দীর্ঘ 18 বছর পথ পরিক্রমায় আমরা অনেক কিছু পেয়েছি, অনেক চড়াই উতরার পরে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমাদের মহামান্য প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনাও দীর্ঘ 5 বছর ধরে আমাদেরকে উৎসাহিত করার জন্য উনি বাণী পাঠিয়েছেন এবং আমরা আরও অনেক কিছু আশা করছি যে ভবিষ্যতে এই বইমেলাটাকে সকলের, টরন্টোবাসীর সকলের সহযোগিতায় এটাকে আরও বড় এবং ব্যাপক করতে পারি। কেন প্রধানমন্ত্রী নিজেও বলেছেন টরন্টোর তথা কানাডাবাসী বাঙালির এটি অন্যতম প্রধান উৎসব। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার আশেপাশে পুরো হল জুড়ে এটা বিরাট একটি হল, যে হলে 2 তলা এবং 3 তলা আছে। আমরা গ্রাউন্ড ফ্লোরে আছি। এখানে উপর নিচে সব জায়গায় নানা ধরনের অনুষ্ঠান চলছে। এখানে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকরা এখানে চারিপাশে ঘোরাফেরা করছেন। তারা কোনো না কোনোভাবে এই বইমেলার সাথে সবসময় সম্পৃক্ত ছিলেন, এখনও আছেন। অনেক পৃষ্ঠপোষকও আমাদেরকে পৃষ্ঠপোষকতা করেছেন। এখানকার বিভিন্ন সুধীজন, গুণীজন ব্যক্তিত্বরা সর্বদাই ওনারা অনেকে অন্তরালে থেকে আমাদের এই বইমেলাকে সহযোগিতা করে যাচ্ছেন। আরেকটি বিষয় আমি এখানে বিশেষভাবে বিবেচনা করছি এবং ভাবছি, যদি আমাদের অভিভাবকরা, যারা আমরা টরন্টোবাসী এবং কানাডাবাসী আছি, অভিভাবকরা যদি একটু উদ্যোগ নেন, তাহলে আমাদের যে বইমেলাটা 2 দিন করি সেটাকে আমি 3 দিন করতে চাই। একদিন সমস্ত দিনটায় শিশু এবং কিশোর এবং নতুন প্রজন্মের জন্য করতে চাই। যদি এই সাড়াটি আমাকে অভিভাবকরা সহযোগিতা করেন, আমি এই মেলাটিকে আরেকদিন তাদের উদ্দেশ্যে মানে বাড়াতে চাই। যেন প্রজন্মে যদি হারিয়ে যায় তাহলে আমাদের সমস্ত প্রচেষ্টায় ব্যর্থ হয়ে যাবে। যে নদীতে স্রোত থাকে না সেই নদী মরে যায়, সহজ শৈবাল দাম বাঁধি আসে তারে। তো এটা বলে আমি শেষ করছি। আরেকটা বিষয় আমি বলতে চাই যে আমাদের এই বইমেলাকে সহযোগিতা করার জন্য সুদূর বাংলাদেশ থেকে প্রত্যেক বছরই বাংলাদেশের সমস্ত বড় বড় প্রকাশকরাই আসেন এবং অনেকে আসার চেষ্টা করেন, ভিসাজনিত জটিলতার জন্য আসতে পারেন না। তবুও এবারে সময় প্রকাশন, ফরিদ ভাই, অনন্যার মনির ভাই এসেছেন, ইত্যাদি জুয়েল ভাই এসেছেন, আরও কয়েকজন নিউ ইয়র্কে আটকা পড়ে গেছে, ভিসার কারণে আসতে পারেনি। তো তারা যে এসে আমাদেরকে উৎসাহিত করেন, সেই জন্য আমরা সবাই কিন্তু কৃতজ্ঞ থাকি টরন্টোবাসী, যে প্রকাশকরা আসে আর তাদের সাথে আমাদের কথা হয়, বই প্রকাশের কথা বলতে পারি এবং তাদের সাথে একটা যে যোগাযোগ হয় এটা সারা বছর চলে। পরবর্তী বইমেলা ওইটা আবার নতুন করে আসে যায়। এই জন্য অজস্র ধন্যবাদ। আপনি আমাদের এই জিনিসটা মানে পুরা বিষয়টাকে তুলে আনার চেষ্টা করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই, সঙ্গে সঙ্গে দীপ্তকে ধন্যবাদ জানাই। আমি আশা করব আপনার যদি আপনাদের তরফ থেকে কোনো যদি সহযোগিতা থাকে, যেহেতু প্রচারের প্রসার আপনারা যদি ভালো মতো প্রসার করেন, যেহেতু আজকালকার আকাশ প্রচারই সবচেয়ে বড় প্রচার, এই প্রচারগুলি যদি আপনারা করেন তাহলে আমার মনে হয় অন্য মেলার বইমেলা এবং টরন্টোবাসীর বইমেলা, কানাডার বইমেলা এবং পৃথিবীর অন্যান্য বইমেলাগুলিও আরো সমৃদ্ধ হবে। আপনাকে অজস্র অজস্র ধন্যবাদ। শুধু দর্শক, আমি এখন কথা বলছি মোস্তফা চৌধুরীর সঙ্গে। ওনার কিছু বই এখানে দেখলাম এবং নতুন প্রজন্মকে দেখলাম বেশ আগ্রহের সঙ্গে ওনার এই বইগুলো দেখছে এবং অনেক ইনফরমেশন নিচ্ছে। ওনার মুখ থেকে জানতে চাচ্ছি এই বইগুলো সম্পর্কে। ধন্যবাদ। আমার বইগুলো এখানে আমি সামনে রেখেছি। ৭১-এর যুদ্ধ শিশু, অভিজিত ইতিহাস। এটা হলো ৭১-এ যে যুদ্ধ শিশুদের জন্ম হয়েছিল, ৭২-এ জন্ম হয়েছিল, তাদের মা গর্ভবতী হয়েছিল, ধর্ষণের ফলশ্রুতিতে তাদের জন্ম।
বাংলাদেশে আনফর্চুনেটলি তাদেরকে রাখা হয় নাই, তাদেরকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল দত্তক গ্রহণের মাধ্যমে। কানাডা প্রথম কান্ট্রি যে বাংলাদেশ থেকে নিয়ে এসেছিল 15টা শিশু, সেই 15টা শিশুর উপরে এই যুদ্ধ শিশু। এখানে দেখেন যুদ্ধ ছবি আছে, এখানে 22টা ছবি, বাচ্চার ছবি আছে। তাদেরকে কানাডা নিয়ে আসার কথা ছিল, কিন্তু 15 জনকে আনতে পেরেছে, বাকিরা কিন্তু বাঁচেনি, মারা গিয়েছে কয়েকদিনের মধ্যে। দুর্বল ছিল, প্রিমেচিওর বেবি ছিল, সেজন্য। যাই হোক, তারা এখন কানাডাতে আছে, তাদের 52 বছর বয়স, 72-এর জন্ম। দে আর ডুইং ভেরি ওয়েল। এবং বিষয়টা হলো, যারা তাদেরকে দত্তক নিয়েছে তারা সবাই কিন্তু সাদা, হোয়াইট কেনেডিয়ানস, এবং তারা কেউই নিঃসন্তান ছিল না। আমরা তো সাধারণত বলা হয় যে যারা দত্তক নেয় তারা নিঃসন্তান, কিন্তু তারা নিঃসন্তান ছিল না, তাদের নিজস্ব ছেলে মেয়ে ছিল, তারপরেও নিয়ে এসেছিল। আমি জিজ্ঞেস করছিলাম, আপনার এই বইটা লেখার ক্ষেত্রে আপনি কি এই তাদের কারোর সঙ্গে যোগাযোগ আমি প্রত্যেকটা পরিবার 15 জনের সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? যোগাযোগ করছি, একটা কাপল ছাড়া, তারা আমেরিকা চলে গিয়েছিল। বাদদের সঙ্গে বাড়িতে গিয়েছি, যোগাযোগ করেছি, তারা সহযোগিতা করেছে, তাদেরকে আলাদা করে সাক্ষাৎকার নিয়েছি, দত্তগ্রাহী বাবা মা এবং তাদের মধ্যে তারা সবাই সহযোগিতা করেছে, এবং তারা অনেক কাগজপত্র দলিল দিয়েছে, যেগুলো আমি এখানে সংযোজন করার চেষ্টা করেছি। প্রত্যেকের বাড়িতেই আমি গিয়েছি। আচ্ছা, প্রত্যেকের বাড়িতে আপনি বাড়িতে গিয়েছি এবং আমাকে তারা ওয়েলকাম করেছে। এই যে দেখেন, এটা খুবই গোপন একটা ডকুমেন্টস, যেটা বাংলাদেশের মিশনারিজ অফ চ্যারিটি, যেখান থেকে তাদেরকে নিয়ে আসা হয়েছিল, সেখানে এটা পারমিশন নিতে হয় এবং এটা কাউকে দেখতে দেয় না এটা। তারপরে এই দেখেন, যারা যেদিন বাংলাদেশ থেকে রওনা হলো কানাডাতে, অবজারভারে দিয়েছিল যে বাংলাদেশে আমরা তাদেরকে তেমন কিছু করিনি, আমাদের কোনো দায় দায়িত্ব নেই। এখন সরকার চেষ্টা করছে, কিন্তু সামাজিকভাবে তারা এখনো নিগৃহীত, তাই বাংলাদেশে তারা কেউ বেরিয়ে আসতে চায় না, আত্মপরিচয় দিতে চায় না। এখন শুরু হচ্ছে, কিন্তু আমাদের আরো কিছু দরকার, অ্যাওয়ারনেসের দরকার, যাতে আমরা মানুষকে বুঝাতে পারি যে তাদের কোনো দোষ নেই, তাদের জবরদস্তিমূলক গর্ভধারণ। এই 15 জন ফ্যামিলির মধ্যে তাদের কি আগ্রহ দেখেছেন যে বাংলাদেশে যেতে চায়? বাংলাদেশ যায়, তারা গিয়েছে, বাংলাদেশে অনেক টাকা পয়সা দেয় ওরা। আমার সাথে গিয়েছিল কয়েক বছর আগে, শ্যামা হার্ট নামে একটা মেয়ে, মন্ট্রিয়লে থাকে। ওরা যায়, যেতে চায়, ওরা ওদের জন্মদাত্রী মাকে দেখতে চায়। যে জন্মদাত্রীর মা তো নিখোঁজ, মা তো কখনো পরিচয় দেয়নি, আমরা জানি না বেঁচে আছেন কিনা, কোথায় আছেন, কিন্তু ওই যে সামাজিক বিয়ের জন্য ওরা আসতে চায় না। 15 জন কেউই তার মাকে খুঁজে পায়নি, বা মার পরিচয় না, মার কোনো আইডেন্টিটি ছিল। মূলত 71-এ কানাডার কি ভূমিকা ছিল, মুক্তিযুদ্ধে কানাডার কি ভূমিকা ছিল, এটা অনেক পূর্ণাঙ্গ বই। কানাডার ভূমিকাটা ইন্টারেস্টিং, কারণ কানাডাকে সমর্থন করতে পারেনি বাংলাদেশে, কিন্তু বিরোধিতা করে নাই। আমেরিকার অ্যালাই হিসাবে সাপোর্ট করতে পারে নাই, কিন্তু অনেক চেষ্টা করেছিল বাংলাদেশে সাহায্য করতে, বঙ্গবন্ধু যাতে ক্ষমতায় আসেন, সেটার জন্য ওরা অনেক ইয়ে করেছে। এইখানে যে কানাডাতে একটা দ্বন্দ্ব ছিল, কারণ কুবেক স্বাধীনতা চায়, তারা স্বাধীনতা আন্দোলন বাইরে সেটাকে সমর্থন করতে পারে না, কিন্তু চাচ্ছিল যে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, ক্ষমতা হস্তান্তর করা হোক, যিনি ইলেকশনে জিতেছেন অর্থাৎ বঙ্গবন্ধু, সেই জিনিসটা করেছে। তো সেটা করেছে, বাংলাদেশ হয়ে যাওয়ার পরে তারা অনেক সাহায্য করেছে, বাংলাদেশকে সাহায্য করেছে, কমনওয়েলথের মেম্বার হতে সাহায্য করেছে, ইউনাইটেড নেশনসের মেম্বার হতে সাহায্য করেছে। এবং এই যে ঘড়িটা দেখছেন, এটা একটা বাংলাদেশি এক ভদ্রলোক, তিনি দিয়েছেন ঘড়িটা, এটা দান করেছেন, এবং এটা উইন্ডসর শহরে এটা অবস্থিত। আপনি উইন্ডসর শহরে গেলে ডাউনটাউনে দেখতে পাবেন অনেক বড় ঘড়ি। হ্যাঁ, হলো বাংলাদেশি কেনেডিয়ানস। সেখানে আমি চেষ্টা করছি বাংলাদেশি যারা আমরা আছি, আমাদের ছেলে মেয়ে, আমাদের গ্র্যান্ড চিলড্রেন, তারা কেমন করছে, আমরা কেমন করছি, আমরা কানাডা কতটুকু আমরা সহজভাবে দিতে পেরেছি, কতটুকু ইন্টিগ্রেশন হয়েছে, আমরা কতটুকু অবদান রাখতে পারছি। এই যে আপনি যেটা করছেন, আমরা করছি, এটা একটা পার্ট অফ ডাইভার্সিটি। কানাডার ডাইভার্সিটিতে কাজ করছি, আমরা কী ধরনের চ্যারিটি কাজ করি, আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা কতটুকু ক্যানাডিয়ান হতে পেরেছি, কীভাবে করছি, সেটার আপনার এই যে লেখা, আপনার যে বইগুলো, অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে আমাদের যে ট্রু স্টোরি, তার ডকুমেন্টারি, তার ইতিহাস এখানে বইবন্দি করা হয়েছে। আপনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।